সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা যারা বাংলাদেশ এবং পৃথিবীর অন্যান্য প্রান্ত থেকে দেখছেন, আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে যে আপনার কানাডার ওয়ার্ক পারমিট। কানাডার ওয়ার্ক পারমিট নিয়ে বিভিন্ন ধরনের ইনফরমেশন বাজারে আছে এবং এই ইনফরমেশনগুলি অনেক ক্ষেত্রেই আসলে সঠিক ইনফরমেশন না। তো তাতে যে সমস্যাটা হয় যে ক্যান্ডিডেটরা খুব বেশি রকমের প্রবলেমে পড়ে, যে তারা প্রতারিত হচ্ছেন এবং সঠিক ইনফরমেশন না পাওয়ার কারণে অনেকেই আসতে পারছেন না। তার মানে তাদের আসার যে যাত্রাটা আছে সেটা কিন্তু হচ্ছে না। আমরা আজকে আলাপ করব যে একজন ক্যান্ডিডেট কিভাবে নিজেকে প্রিপেয়ার করতে পারেন এবং কি কি বিষয়ের উপর তার আহ, আপনার প্রিপারেশন নেওয়া উচিত এবং কি করা উচিত না, এই ব্যাপারগুলি নিয়ে আমরা মূলত আলাপ করব। অলরাইট, প্রথমে চলে আসি, সেটা হচ্ছে যে আপনার কানাডা ওয়ার্ক পারমিট কেন দরকার। কানাডায় যদি কাজ করতে চান কোনো ক্যান্ডিডেট, তাহলে অবশ্যই তাকে ওয়ার্ক পারমিট নিয়ে আসতে হবে। ওয়ার্ক পারমিট ছাড়া কিন্তু আপনি কাজ করতে পারছেন না কানাডায়। আর ওয়ার্ক পারমিট ছাড়া যে কাজ করা যায় না ব্যাপারটা এরকম না, সেটার সংখ্যা খুবই কম এবং সেটা খুবই আপনার খণ্ডকালীন সময়ের জন্য। সো দ্যাটস নট আপনার ভায়াবল অপশন ফর মেনি ক্যান্ডিডেটস। মোস্টলি আপনি যখন কাজ করতে আসবেন আপনাকে অবশ্যই ওয়ার্ক পারমিট নিয়ে আসতে হচ্ছে। এখন আসি, সেটা হচ্ছে যে আপনার কি কি বিষয়ের প্রতি নজর দেওয়া উচিত। প্রথমে হচ্ছে আপনি দেখবেন যে আপনার এলিজিবিলিটি আছে কিনা, অর্থাৎ যে কাজটা করতে চান। ফর এক্সাম্পল, আপনি কনস্ট্রাকশন লেবার হিসেবে কাজ করতে চান কানাডায়, তাহলে আপনার সেই স্কিলসটা আছে কিনা সেটা দেখা উচিত। এবং সেই সাথে আপনি যেই কষ্ট করার মতো অবস্থা, সেই কষ্ট করার মতো বলতে আমি বোঝাচ্ছি যে আপনি যখন কাজ করবেন সেই কাজের জন্য আপনার শারীরিক যোগ্যতা আছে কিনা সেটা দেখতে হবে এবং সেই সাথে এডুকেশনের ব্যাপারটা থাকে। আচ্ছা, এডুকেশনের ব্যাপারটা কেন আসছে? অনেকে বলেন যে কানাডায় যদি লেবার ভিসায় কাজ করতে হয় তাহলে এডুকেশন কেন লাগবে। লাগবে এই জন্য যে আপনার মিনিমাম কমান্ডটা বুঝতে হবে, যে আপনার সুপারভাইজার কি বলছে সে ব্যাপারটা আপনাকে বুঝতে হবে এবং সেইভাবে কাজ করতে হবে। সো মিনিমাম কোয়ালিফিকেশনস অবশ্যই লাগবে। এরপরে আপনার যখন আপনি দেখলেন যে আপনি এলিজিবল আছেন, আম, আমি একটু সময় নিচ্ছি, কারণটা হচ্ছে আমি একটা প্রশ্ন দেখতে পাচ্ছি। হ্যাঁ, আমি একটু উত্তর দিয়ে নিই, যে উনি যাতে, কারণ একই প্রশ্ন বারবার করছেন। অলরাইট, সো স্ক্যান। আপনাকে একটা জব খুঁজতে হবে কানাডায় আসার জন্য। সেই জবটা কোথায় খুঁজবেন? জবটা খোঁজার জন্য সবচেয়ে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হচ্ছে একটাই, সেটা হচ্ছে jobbank.gc.ca। আপনারা এটা চাইলে নোট করে নিতে পারেন বা আমরা ডিসক্রিপশন বক্সে পরবর্তীতে দিয়ে দিব। সেটা হচ্ছে www.jobbank.gc গভর্নমেন্ট অফ ক্যানাডা.ca। আচ্ছা, এই ওয়েবসাইটে কি হয় যে যত এমপ্লয়ার আছেন যারা LMIA, লেবার মার্কেট ইমপ্যাক্ট অ্যাসেসমেন্টের জন্য অ্যাপ্লাই করতে চান, তাদের সবাইকে কিন্তু এই জব ব্যাংকে জব পোস্ট করতে হয়। সুতরাং আপনি প্রায় 1 লাখের উপরে জব সবসময় থাকে, এই জবগুলি দেখতে পাচ্ছেন এই জব ব্যাংকে ওয়েবসাইটে গেলে, এবং আপনি কিন্তু সেখান থেকে চাইলে অ্যাপ্লিকেশন করতে পারছেন। তাহলে আপনি জব ফাইন্ডিংয়ের একটাই সুন্দর এবং অথেন্টিক জায়গা হচ্ছে যে jobbank.gc.ca। আপনি যদি কোনো জবের অফার পেয়ে যান ওখান থেকে, এরপর আপনাকে লাগছে হচ্ছে LMIA, লেবার মার্কেট ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট। অর্থাৎ যে আপনি যদি অ্যাজ এ ফরেন ওয়ার্কার ক্যানাডায় আসতে চান, তাহলে আপনি কারো জব নিয়ে যাচ্ছেন না এবং আপনার কারণে কোনো ক্যানাডিয়ানের জবের হ্যাম্পার হচ্ছে না, সেটার একটা সার্টিফিকেশন লাগে এবং সেই সার্টিফিকেশনটা দেয় হচ্ছে ESDC, ইকোনমিক অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ক্যানাডা। তো ওরা এই জন্য দেয় যে একটা ফরেন ওয়ার্কার আসার কারণে কোনো ক্যানাডিয়ানের জব ক্ষতিগ্রস্ত হবে না, সেই জন্য একটা নিউট্রাল অথবা পজিটিভ নোট দিতে হচ্ছে। সেই সার্টিফিকেটটাই হচ্ছে LMIA। এটা অবশ্যই লাগছে। এবং এরপর পর আপনার যেটা করতে হবে, আপনি একটা জব অফার পেলেন, আপনি LMI পেলেন, এবং সেই সাথে আপনাকে অনেকগুলি রিকোয়ার্ড ডকুমেন্ট আছে। সেই রিকোয়ার্ড ডকুমেন্টগুলি আপনাকে রেডি করতে হচ্ছে। কী কী রিকোয়ার্ড ডকুমেন্ট? প্রথমে আসি যে ভ্যালিড পাসপোর্ট বা ট্রাভেল ডকুমেন্ট আছে কিনা আপনার। এরপরে হচ্ছে জব অফার ফ্রম এ ক্যানাডিয়ান এমপ্লয়ার বা ক্যানাডিয়ান কোম্পানি। এরপরে হচ্ছে আপনার পজিটিভ LMA আপনার লাগবে, এবং তারপরে লাগছে প্রুফ দ্যাট ইউ মিট দ্য রিকোয়ারমেন্ট অফ দ্য জব। ফর এক্সাম্পল, আপনি এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট হিসেবে আসতে চান বা স্টোর সুপারভাইজার হিসেবে আসতে চান, তাহলে আপনার প্রয়োজনীয় এক্সপিরিয়েন্স আছে কিনা
এবং এক্সপিরিয়েন্সটা আমাকে অনেকে জিজ্ঞাসা করেন যে কী টাইপের এক্সপিরিয়েন্স লাগবে, আমরা একটু পরে হয়তো এই ব্যাপারটা নিয়ে আলাপ করব। এরপরে হচ্ছে আপনার স্যালারি সার্টিফিকেট, যেখানে কাজ করছেন সেখানে স্যালারি পান কিনা। আপনি যদি ভলেন্টারি কাজ করেন সেটা কিন্তু আপনার কাউন্টেড হবে না। তার মানে আপনাকে অবশ্যই পেইড কোনো জব থাকতে হবে এবং সেখানে স্যালারি সার্টিফিকেট সাধারণত চায় গভর্নমেন্ট। এরপর হচ্ছে আপনার কমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্ম, পেমেন্ট অফ প্রসেসিং ফি এবং বায়োমেট্রিক ইনফরমেশন, তার মানে আপনার ফিঙ্গারপ্রিন্ট দিতে হচ্ছে এবং পুলিশ ক্লিয়ারেন্স লাগবে, আর হচ্ছে বার্থ সার্টিফিকেট। এইসব ডকুমেন্টগুলি নিয়ে আপনি যখন অ্যাপ্লাই করবেন দেন হচ্ছে পরবর্তী প্রসেসটা আসবে, সেটা হচ্ছে আপনার ওয়ার্ক পারমিট পাওয়ার জন্য। অনেক সময় দেখা যাচ্ছে যে এডিশনাল ডকুমেন্ট চায়। ফর এক্সাম্পল আপনি বললেন যে আপনি স্যালারি পান, অনেক সময় স্যালারির একটা সার্টিফিকেটের সাথে ওরা পে স্ট্যাম্পও চায় বা ব্যাংক স্টেটমেন্ট চাইলো। সো এগুলি কিন্তু আনকমন না, বরং প্রিটি কমন এবং স্ট্যান্ডার্ড ফিচার বা রিকোয়ারমেন্ট, যেটা কানাডিয়ান গভর্নমেন্ট যে কোনো সময় চাইতে পারে আপনার কাছ থেকে। এবার একটু চলে আসি যে আপনার ওয়ার্ক পারমিটের জন্য কীভাবে অ্যাপ্লাই করবেন। ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করতে হলে আপনাকে অবশ্যই এলএমএ কাগজটা লাগবে। তার মানে এলএমএ যে সার্টিফিকেটটা আছে সেটা এবং আপনার যেই অন্যান্য ডকুমেন্টসগুলি বললাম এই মাত্র, সেই ডকুমেন্টসগুলি নিয়ে সব মিলে একসাথে আপনাকে অ্যাপ্লাই করতে হচ্ছে। আমি দেখতে পাচ্ছি যে স্ক্রিনে অনেকে প্রশ্ন করছেন। আমি আপনাদের প্রশ্নগুলি আসলে জবাব দিব একটু পরে, আমার মনে হয় সেশনের পর, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। আপনারা কাইন্ডলি আপনাদের একটু ধৈর্য ধরুন, আমি একটা একটা করে জবাব দেব। আপনার ডিসিশন পেতে কতদিন লাগে? আপনার যখন এলএমআই করতে সাধারণত 28 দিন লাগে। তার মানে 28 দিন পরে আপনি পাচ্ছেন এলএমআই। আর আপনার অনেক সময় বেশিও লাগে, অনেক সময় দেখা যায় 35 ডেজও অনেক সময় লেগে যায়, আবার কোনো কোনো সময় আরও বেশি লাগছে, কিন্তু এর কমে হচ্ছে না। সেই সাথে আপনি যতক্ষণ ওয়ার্ক পারমিটের জন্য আপনি ওয়েট করছেন সেটা রাফলি 133 দিন সময় লাগে। আমরা গত সপ্তাহে যেগুলো অ্যাপ্লাই করেছি সেগুলো দেখেছি যে 133 দিন সময় নিচ্ছে গভর্নমেন্ট। এবং আপনি খেয়াল করেন যে সবসময় গভর্নমেন্টের টাইম যেটা বলা থাকে ওইখান থেকে কিন্তু আরও অনেক সময় 1 থেকে 1.5 মাস বা 2 মাস সময় কিন্তু অনেক সময় বেশি নেয়, আবার অনেকগুলি আছে তার চেয়েও অনেক বেশি নেয়। সো আপনাদেরকে অবশ্যই ধৈর্য ধরে থাকতে হবে। এবং যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, ওয়েব ফর্ম একটা আইডিয়া আছে, আপনারা ওয়েব ফর্মের মাধ্যমে গভর্নমেন্টের সাথে যোগাযোগ করতে পারেন। এরপরে আপনার ফাইনালি যেটা করতে হবে যে আপনি যখন ভিসা পাবেন, ভিসা পাওয়ার আগে আপনার একটা পাসপোর্ট রিকোয়েস্ট আসবে ফ্রম ভিএফএস। আসলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার পাসপোর্টটা জমা দিতে হবে ভিএফএসে, এবং তখন আপনার ভিসা স্ট্যাম্পিং হবে এবং আপনি সেই ভিসা কপি নিয়ে তখনই আপনি ফ্লাই করতে পারছেন কানাডায় কাজ করার জন্য। আমি ইউজুয়ালি যেটা সাজেস্ট করি সেটা হচ্ছে যে ক্যান্ডিডেটরা যাতে অবশ্যই এমপ্লয়ারের সাথে যোগাযোগ করে আসেন, তাহলে যে সুবিধাটা হয় সেটা হচ্ছে যে আপনার কোনো রকমের হ্যাসেল পড়তে হয় না। কারণ এমন হয় যে আপনি যে সময় কানাডায় আসছেন সেই সময় হয়তো ভোর রাত 3টে, এখন 3টের সময় নিশ্চয়ই আপনি কোনো এমপ্লয়ারকে জাগাতে পারছেন না ঘুম থেকে। সো সেই ব্যাপারটা কিন্তু আপনার অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনারা এমনভাবে ফ্লাইট নেবেন যাতে করে আপনার এমপ্লয়ার হেল্প করতে পারে। এবং এটা অবশ্যই আপনারা মানডে টু ফ্রাইডের মধ্যে আসবেন। এটা একটা বড় ইস্যু, এই জন্য যে স্যাটারডে সানডে যেহেতু বন্ধ থাকে আপনার হয়তো ফোন কেউ পিক না করতে পারে। আপনি যদি কোনো রকমের সমস্যায় পড়েন ইমিগ্রেশনে, সেক্ষেত্রে আপনার এমপ্লয়ার হেল্প করতে পারেন। এবার চলে আসি আরেকটা খুব ভাইটাল ইস্যু, সেটা হচ্ছে যে এখানে প্রশ্নতেও আসছে। আচ্ছা, আমি এখন মনে হয় একটু প্রশ্নগুলি নিই। সেটা হচ্ছে একজন লিখেছেন যে নক নাম্বারে আসতে কি কাগজ পত্র লাগবে, উনি একটা নক নাম্বার লিখেছেন। সো আমি এটা ঠিক এখানে জবাব এইভাবে দিব যে জেনারেলাইজ করলে আপনি, আমি একটু আগে যদি আপনি শুনে থাকেন আমার, যে আমি একটা জেনারেল যে রিকোয়ারমেন্ট আছে ডকুমেন্টসের সেটার একটা তালিকা বলেছি, সেটা দেখতে পারেন। আর যদি আপনার তাও প্রশ্ন থাকে, ইউ ক্যান সেন্ড আস এন ইমেল, বা আমরা আপনাকে আমাদের ইমেল শেয়ার করছি, আপনি চাইলে আপনার ইমেল আমাদেরকে পাঠাতে পারেন। ওকে, আরেকজন আমাকে প্রশ্ন করেছেন, সেটা হচ্ছে ক্যান আই কাম উইদাউট ইংলিশ অর ফ্রেঞ্চ প্রফিসিয়েন্সি, বা আইএলটিএস ছাড়া আসা যাবে কিনা? দেখুন, আপনি যদি কানাডায় আসতে চান এবং এখানে যদি কথা বলতে চান, তাহলে মোস্টলি একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে
আপনি আপনার কমিউনিকেশন স্কিলস, এটা খুব খুব এবং খুব ইম্পর্টেন্ট। সো সেই ব্যাপারটা লক্ষ্য রেখে আপনি যদি একেবারে ইংলিশে কথা না বলতে পারেন, আমি বলবো যে আপনি কাইন্ডলি আসবেন না এই দেশে। কারণটা হচ্ছে আম, এখানে যে সমস্যাটা হয় যে আপনি যদি কমিউনিকেশন না করতে পারেন, তাহলে আপনার এমপ্লয়ার হয়তো কোনো একটা জিনিসে অর্ডার দিচ্ছে, আপনি সেই অর্ডারটা তো ক্যারি আউট করতে পারছেন না, বরং রং কোনো কি বলে ডিসিশন নিচ্ছেন বা রংভাবে সার্ভ করছেন। আম, আর আরেকটা সমস্যা হচ্ছে আপনার কিন্তু প্রত্যেকটা স্টেপে আপনি ধরা খাবেন। কারণটা হলো যখনই কমিউনিকেশন হচ্ছে না প্রপারলি, তখন দেখা যাবে যে মিসম্যাচ হচ্ছে বারবার বারবার। সো আপনি এটা অ্যাভয়েড করার জন্য আমি বলবো যে যদি আপনার আত্মীয় স্বজন কেউ যদি আপনাকে এলএমএ দিয়ে থাকে, সেক্ষেত্রে আপনি ওয়াই ডোন্ট ইউ গো টু কোচিং সেন্টার এবং 1 মাস বা 2 মাস সময় নেন। সময় নিয়ে আপনি ইংলিশটা ভালো করে শিখে আসেন। কারণ অনেকেই বলেন যে আমার ডুয়োলিঙ্গো আছে, এটা দিয়ে হবে কি না। ইটস নট অ্যাবাউট ডুয়োলিঙ্গো অর আপনার আইএলটিএস, ইটস অল অ্যাবাউট ইউর কমিউনিকেশন স্কিলস। সো আপনি যদি কমিউনিকেশন স্কিলস না থাকে, সেক্ষেত্রে আপনি কিন্তু প্রত্যেকটা স্টেপেই বিপদে পড়বেন। তাহলে যেটা আমি যদি সারমর্ম করি যে আপনি ইংলিশ অথবা ফ্রেঞ্চ প্রফিসিয়েন্সি ছাড়া আসতে পারছেন কিনা, অ্যান্সার ইজ নো। আমি হাইলি ডিসকারেজ করবো আপনাকে না আসার জন্য। আরেকজন প্রশ্ন করেছেন, ইফ আই গিভ মানি টু সামওয়ান ক্যান আই গেট জব উইদাউট এনি কোয়ালিফিকেশনস। ওকে, ব্যাপারটা এরকম যে আপনার কাছে হয়তো 30 লাখ বা 40 লাখ টাকা আছে এবং আপনি কাউকে দিয়ে দিলেন। উনি যদি আপনাকে এখানে আনেনও এবং টাকার বিনিময়ে, প্রথমত এই ঘুষ দেওয়াটা একটা কানাডায় এটা অপরাধ। যে নেয় তার জন্য অপরাধ, যে দেয় তার জন্য অপরাধ। সো ব্যাপারটা অনেকটা ঘুষের পর্যায়ে যদি যায়, তাহলে অবশ্যই না, সেটাতে আপনি পারছেন না। আর আপনার যদি কোয়ালিফিকেশনস না থাকে এবং আপনি টাকা দিচ্ছেন, সেক্ষেত্রে এসে করবেনটা কি? আপনি এখানে এসে তো কোনো কিছু করতে পারবেন না। তার মানে আপনি চাইলেও এখানে কাজ করতে পারবেন না, আনলেস আদারওয়াইজ আপনি ধরেন কোনো নির্দিষ্ট কোম্পানির ব্যাকে কাজ করছেন, কিন্তু সেটা কয়দিন। সো আমার মনে হয় আপনার জন্য অবশ্যই যেটা উচিত হবে যে জব ব্যাংকে যান, জব ব্যাংকে গিয়ে আপনারা সার্চ করেন, অথবা আপনারা কোনো কনসালটেন্ট বা লয়ার যারা আছেন তাদের সাথে কথা বলে দেখতে পারেন যে তারা, যেহেতু অনেকেই এলএমএ এর কাজ করে বিভিন্ন কোম্পানি, সো এই ওয়ার্ক পারমিটগুলি তাদের কাছে অনেক সময় রিকোয়েস্ট আসে এমপ্লয়ারের পক্ষ থেকে, সেটা আপনি আমার মনে হয় এই সুযোগটা নিতে পারেন। ওকে, আমি আরেকটা প্রশ্নে চলে যাই। একজন লিখেছেন যে স্যার, হোয়াট অ্যাবাউট কেয়ার গিভার। কেয়ার গিভারের কয়েকদিন আগে আপনারা জানেন যে সম্ভবত 3rd জুনে আবার ওপেন করেছে। সো ইয়েস, ইউ ক্যান অ্যাপ্লাই। আপনার একটা জিনিস একটু মাথায় রাখতে হবে যে কেয়ার গিভার হিসেবে আপনার 2 রকমের কেয়ার গিভিং হয়। একটা হচ্ছে বাচ্চাদের জন্য, যেটা ন্যানি হিসেবে আমরা বলি, এটা শুধুমাত্র মেয়েদের জন্য, এই জবটা কিন্তু ছেলেদের জন্য না। আর আরেকটা হচ্ছে যে বয়স্কদের কেয়ার গিভিং, সেটা হচ্ছে অ্যাডাল্ট কেয়ার গিভিংয়ে আপনার যে কেউ, সেটা ছেলে বা মেয়ে, যে কেউ অ্যাপ্লাই করতে পারে। আপনাকে 2টা ব্যাপারে অবশ্যই খুব বেশি রকমের সতর্ক থাকতে হবে। নাম্বার 1, সেটা হচ্ছে যে যারা কেয়ার গিভার হিসেবে আসতে চান, তাদেরকে কিন্তু অবশ্যই সার্ভিস মেন্টালিটি নিয়ে আসতে হবে। কারণ এখানে আপনাকে কেউ আনছে কিন্তু তাদের সার্ভিসের জন্য। সো সার্ভিস মেন্টালিটিটা খুব খুব ইম্পর্টেন্ট। আর সেই সাথে আরেকটা ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে যে আপনি খুব কত ফ্রেন্ডলি সার্ভিসটা দিচ্ছেন। আমি এখানে একটা এক্সাম্পল সবসময় নিয়ে আসি। সেই এক্সাম্পলটা হচ্ছে ফিলিপিনোরা যেটা করে, ওরা কিন্তু ওদেরকে বলে কাজ করাতে হয় না, বরং ওরা নিজের থেকে আগ্রহ নিয়ে যতটা সম্ভব সেবা দেওয়ার সেটা করে। আপনাদের যদি মনে হয় যে কী টাইপের সেবা দেয়, আপনারা ইউটিউব করে দেখতে পারেন, অথবা জব ডিসক্রিপশন দেখতে পারেন অফ এ কেয়ার গিভার। তাহলে হয় কি, আপনার খুব ইজি হয় ব্যাপারটা যে আপনি কী টাইপের কাজ করবেন। হয়তো বাংলাদেশের সাথে এখানের কনটেক্সটটা সেম না, কিন্তু সবাই তো মানুষ। সো মানুষের যে টাইপের প্রয়োজনটা পড়ে, সেটার ব্যাপারে আপনি একটা ভালো আইডিয়া পাবেন। অ্যাগেইন লিটন সাহেব, আপনি যদি বিস্তারিত জানতে চান, উইল বি হ্যাপি টু হেল্প ইউ। আমাদের ইমেল আমরা আপনার সাথে শেয়ার করে রাখবো। আচ্ছা, আর একজন লিখেছেন যে আবি সাহেব, আমি ওয়ার্ক পারমিট নিয়ে কি অন্য জব সার্চ করতে পারবো না? এটা খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। থ্যাংক ইউ আপনাকে, যে একটা ভালো প্রশ্ন করেছেন এবং এটাতে অনেকের উপকার হবে।
সেটা হচ্ছে আপনি যখন ক্যানাডায় আসবেন ওয়ার্ক পারমিটে, সেটা কিন্তু শুধুমাত্র আহ, একটা পার্টিকুলার এমপ্লয়ারের ক্ষেত্রে ঘটবে, এবং সেটাকে বলে ক্লোজড ওয়ার্ক পারমিট। তার মানে হচ্ছে আপনি কি এখানে এসে উবার চালাতে পারবেন? অ্যান্সার ইজ নো। কারণটা হচ্ছে কি? কারণটা হলো যে আপনি আম, যেই জবে আসছেন সেই জবটা কিন্তু ক্লোজড ওয়ার্ক পারমিট। তার মানে হচ্ছে ওই পার্টিকুলার এমপ্লয়ারের আন্ডারেই কাজ করতে হবে এবং অন্য কোনো জব আপনি করতে পারবেন না। এক্সকিউজ মি। আচ্ছা, তাহলে কবে পারবেন? যদি আপনাকে এনওসি, নো অবজেকশন সার্টিফিকেট দেয় আপনার প্রেজেন্ট এমপ্লয়ার, তাহলে আপনি এবং আরেকটা এমপ্লয়ার যদি রাজি হয় আপনাকে নেওয়ার জন্য, সেই ক্ষেত্রে আপনি জব সুইচ করতে পারছেন। কিন্তু নির্দিষ্ট কারণ ছাড়া আপনি চাইলে আরেকটা জব সার্চ করতে পারছেন না বা আরেকটা জব করতে পারছেন না। ওকে, পরের প্রশ্নে চলে যাই। আমার এক ঘনিষ্ঠ বন্ধু বলেছে কানাডা থেকে ওয়ার্ক পারমিটের সব প্রসেস করে দিবে স্পন্সর সহ এবং স্পাউস নিতে পারবো। বিষয়টি কতটুকু সত্য হতে পারে? বিষয়টা পুরোপুরি সত্যি হতে পারে। কারণটা হচ্ছে যদি আপনার ঘনিষ্ঠ বন্ধু কোনো কোম্পানির সাথে থাকে, সেটা ছোট হোক বা বড় হোক, সেই কোম্পানির যদি ওয়ার্ক পারমিট আসে, সেক্ষেত্রে স্পাউস সহ অনেক সময় ভিসা পেতে হলে আপনাকে একটা খুব কি বলবো ইস্যু ইস্যু আপনাকে অবশ্যই মনে রাখতে হবে। সেই ইস্যুটা খুব সিম্পল। সেটা হচ্ছে আপনার আশা নিয়ে কোনো সমস্যা নেই। কারণটা হচ্ছে আপনি আসবেন, এখানে কাজ করবেন, কিন্তু আপনার, আমি ধরে নিচ্ছি আপনার স্পাউস আছে এবং দুজন বাচ্চা আছেন। এখন ওনারা আসলে কি করবেন, কিভাবে থাকবেন, সেটা একটা বড় বিষয় কানাডিয়ান গভর্নমেন্টের জন্য। So আপনি চাইলে কিন্তু এখানে এসে অ্যাসাইলাম সিক করতে পারে, এরকম ঘটনা ঘটেছে অনেক সময়। তো তাতে কানাডিয়ান গভর্নমেন্টের অসুবিধাটা কোথায়? কারণটা হচ্ছে কানাডিয়ান গভর্নমেন্ট যখনই আপনি অ্যাসাইলাম সিক করবে ওই ফ্যামিলি বা আপনার ফ্যামিলি, সাথে সাথে কানাডিয়ান গভর্নমেন্টের বিভিন্ন সুবিধা দিতে হচ্ছে। সো কানাডিয়ান গভর্নমেন্ট এই ব্যাপারে খুব বেশি সতর্ক থাকে যে যখন স্পাউস বা বাচ্চারা আসবে তাদের যেই লিভিং কস্টটা আছে সেটা এনাফ আছে কিনা ব্যাংকে, সেটা ওরা দেখতে চায়। ফর এক্সাম্পল, আপনার দুজন বাচ্চা আছে এবং আপনি আসছেন, আপনার জন্য কোনো সমস্যা নেই, যেটা প্রথমে বললাম, কিন্তু আপনার ওয়াইফ এবং বাচ্চাদের জন্য এক বছরে রাফলি প্রায় অ্যারাউন্ড $30,000 বা $40,000 লিভিং কস্ট লাগছে। সেটা কিসের জন্য? সেটা থাকা খাওয়া সব মিলে। এখন যদি এই পরিমাণ টাকা লাগে, সেই পরিমাণ টাকাটা আপনার ব্যাংকে আছে কিনা সেটা কানাডিয়ান গভর্নমেন্ট দেখতে চাবে। না হলে কিন্তু আপনাকে একসাথে স্পাউসের সহ ভিসা পাওয়াটা খুব মুশকিলের হয়ে যাবে যদি আপনি এই পরিমাণ টাকা না শো করতে পারেন। ওকে, তারপরটা চলে যাই। আমি মনে হয় আপনাকে ক্লিয়ার করতে পেরেছি। আর যদি এরপরেও আপনার প্রশ্ন থাকে, যেটা বলছি যে উইল বি হ্যাপি টু হেল্প ইউ, আমরা আমাদের ইমেল দিয়ে দিচ্ছি। ওকে, মেজবা সাহেব লিখেছেন, ক্যান ইউ হেল্প টু গেট অ্যান এলএমআইএ সাপোর্টেড জব? অ্যাকচুয়ালি আমাদের হেল্প আসলে লাগছে না। কারণটা হলো আপনি কিন্তু জব ব্যাংকের, যেটা বললাম যে jobbank.gc.ca, সেখানে যান এবং সেখানে গেলে কিন্তু প্রচুর জব পাবেন। আপনি দেখেন আপনার প্রোফাইলের সাথে ম্যাচ করে কিনা। ওকে, এখানে দুইটা টিপস আপনাদেরকে দিয়ে দিই, তাহলে আপনাদের জন্য হেল্পফুল হবে। এক নম্বর হচ্ছে রেজুমি, আর দুই নম্বর হচ্ছে আপনার একটা ফরওয়ার্ডিং লেটার। তার মানে আপনি যখন একটা রেজিউমি বানাবেন, এটা কানাডিয়ান স্ট্যান্ডার্ডে বানাবেন। আপনারা গুগল করে দেখতে পারেন বা আমাদেরকে ইমেল করলে আমরাও আপনাকে হেল্প করতে পারি রেজিউমি দিয়ে বা ফরওয়ার্ডিং লেটার কেমন হবে। তাহলে হবে কি যে আপনি কানাডিয়ান স্ট্যান্ডার্ডে যখন লিখবেন কোনো কানাডিয়ান এমপ্লয়ারকে, এটা কিন্তু লাকের ব্যাপার হয় অনেক সময়, যে কয়েকশো ইমেল করলে হয়তো একটা এমপ্লয়ার জবাব দেবে, আপনার কিন্তু একটাই জব দরকার। সো সেক্ষেত্রে আপনি আসলে যেটা করতে পারেন যে সময় নিয়ে সুন্দর করে আপনার রেজিউমি একদম এরর ফ্রি করবেন এবং একটা সুন্দর ফরওয়ার্ডিং লেটার লিখবেন। তার মানে সেটাই কিন্তু আপনাকে রিপ্রেজেন্ট করছে। আপনি আপনার যত রকমের এক্সপিরিয়েন্স আছে সেটা আপনার রেজিউমিতে নিয়ে আসবেন, এবং এটা অবশ্যই 2 পেজের বেশি করবেন না, বা ম্যাক্সিমাম অফ 3 পেজেস। বাট 3 পেজে এখন আর স্ট্যান্ডার্ড না, 2 পেজই ম্যাক্সিমাম। অ্যাগেইন আমরা যেটা বললাম যে আপনার যদি আরও ইনফরমেশন লাগে, উই ক্যান হেল্প ইউ। ওকে, তারপরে আরেকজন একটু জানতে চেয়েছেন, আমি একটু স্লো যাচ্ছি কারণটা হচ্ছে আমার একটু পড়তে হচ্ছে, সেই জন্য কোশ্চেনগুলি। RNIPA CND ক্যাটাগরি থেকে IELTS স্কোর লাগবে? ওকে নিজাম, থ্যাংক ইউ আপনাকে এই কোশ্চেনটা করার জন্য। অ্যাগেইন আমি কিন্তু এটা মনে হয় এক রকমের জব দিয়ে দিয়েছি। সেটা হচ্ছে যে কোনো PNP প্রোগ্রামই আপনার কিন্তু IELTS লাগছে।
আর যদি আপনি কাজের ভিসায় আসেন, আইএলটিএস যদি না থাকে, আপনার আসলে ল্যাঙ্গুয়েজের একটা প্রফিসিয়েন্সি শো করতে হচ্ছে কোনো না কোনোভাবে। যেমন অনেকে কৃষি ভিসার জন্য বাংলাদেশে একটা কি বলবো, যে ফটকা কারবারিরা এই কাজটা করেন, যে তারা মনে করেন যে আহ, এই ভিসাগুলি হচ্ছে এবং বাংলাদেশের লোকজনও অনেকেই না বুঝে না জেনে টাকা দিচ্ছে এদেরকে। কিন্তু ম্যাক্সিমাম কৃষি ভিসাগুলি কিন্তু আপনার বাংলাদেশিদের জন্য না, এটা হয় মেক্সিকো অথবা আপনার ক্যারিবিয়ান কান্ট্রিগুলির জন্য, এটা কিন্তু বাংলাদেশিদের জন্য না। যে কারণে আমরা এখান থেকে খুব না, আমি আসলে প্রসেস করতে পারিনি এ পর্যন্ত, বাট হয়তো বা সামনে ভবিষ্যতে দেখা যাক। এখন নতুন একজন হাই কমিশনার এসেছেন ইয়েতে, আমাদের বা আসবেন কানাডায়। সো ওনার সাথে কথা বলে দেখা যায় যে জিনিসটা আরও ত্বরান্বিত করা যায় কিনা। অ্যান্সার ইজ ইয়েস। আপনি আসলে আইএলটিএস না থাকলে অ্যাটলিস্ট ইংলিশ প্রফিসিয়েন্সি লাগছে। আর সি ক্যাটাগরিতে অবশ্যই লাগবে, ডি ক্যাটাগরি না লাগলেও চলছে। সো আপনার সি ক্যাটাগরিতে আপনি বলতে এক্স্যাক্টলি কোন টাইপের জব বোঝাচ্ছেন, আই এম নট শিওর। এরপরে চলে যাই, লিগাল অ্যাসিস্ট্যান্ট জব পসিবল অ্যাজ বাংলাদেশি লয়ার। লিগাল অ্যাসিস্ট্যান্ট নো। কারণটা হচ্ছে যে আপনার এখানে কানাডায় আপনি যে কটা জব আছে তার মধ্যে লয়ার জব ইজ হাইলি রেস্ট্রিক্টেড, এবং তাদের যে অ্যাসিস্ট্যান্ট আছে এদের কানাডায় একটা কোর্স আছে সেটার জন্য আলাদা করে। সো তাদের সেই কোর্সটা করলেই আপনি শুধু এন্ট্রি পাচ্ছেন, না হলে পাচ্ছেন না। সো অ্যান্সার ইজ নো। Would you assist me find to getting Canada work permit visa with legal job? সো আমি জানি না ইলিগাল জব কি জিনিস। সো ইয়েস, আপনার যদি প্রয়োজন পড়ে, যেটা একটু আগে আরেকজন ক্যান্ডিডেটকে বলছিলাম, যে আপনাদের যদি হেল্প লাগে, উই ক্যান প্রোভাইড ইউ ডেফিনেটলি হোয়াট এভার ইউ নিড। এবং রেজুমি শেপ করা থেকে শুরু করে আমরা প্রত্যেকটা ইস্যুতে হেল্প করতে পারছি। আপনার কি ওয়ার্ক পারমিট ভিসার ব্যবস্থা করে দিবেন এবং কত টাকা লাগবে? না, আমরা ওয়ার্ক পারমিট ভিসা ব্যবস্থা করে দেওয়ার মতো কেউ না ভাই। আপনি যদি এরকম দেখেন, আরেকটা প্রশ্ন এসেছিল, আমি এটা নোট করে রেখেছি, যে টাকা দিলে কি ভিসা পাওয়া যায়, এরকম একটা কথা বাজারে আছে। না, ব্যাপারটা আসলে তা না। ব্যাপারটা হচ্ছে যে আপনার যে যোগ্যতা আছে, আপনার যোগ্যতা অনুযায়ী কিন্তু আপনি জব পাচ্ছেন। এখন লাখের একটা বড় ব্যাপার থাকে, এই জন্য যেটা বলছিলাম যে জব ব্যাংকে কয়েক হাজার লাখ, আসলে 1 লাখের উপর জব সবসময় থাকে। সো এই জবগুলি পাওয়াটা এত ইজি না। সেজন্য আপনাকে ধৈর্য নিয়ে এবং প্রফেশনালিজমের আপনার চূড়ান্ত পরীক্ষা দিতে হচ্ছে নিজে। সো আপনার এবং ধৈর্য ধরে আপনি কিন্তু বারবার অ্যাপ্লাই করে যাচ্ছেন। হয়তো কারো কারো আমি দেখেছি যে 3 সপ্তাহ পেয়েছে, কারো কারো হয়তো 1 বছর লেগেছে, পাইনি। সো এটা বলা খুব মুশকিলের, বাট আমি বলবো যে আপনারা লেগে থাকেন, তাহলে কাজ হবে। আমরা আপনাকে ওয়ার্ক পারমিটের ভিসার ব্যবস্থা করে দিতে পারবো কিনা, না ভাই, আপনাকে নিজেকে আমরা হয়তো কানেক্ট করে দিতে পারি এমপ্লয়ারের সাথে, কিন্তু আপনার ইন্টারভিউ ফেস করতে হবে। এবং ইন্টারভিউ হলে তারপরেই আপনি বুঝবেন যে এটা আগাচ্ছে। কিন্তু অনেকে বলে যে আমার কোনো ইন্টারভিউ লাগে না, আমাকে ওয়ার্ক পারমিট দিয়ে দিয়েছে। আসলে ওয়ার্ক পারমিট এইভাবে দেয় না, আগে ভিসা দিবে, দেওয়ার পর আপনি যখন এয়ারপোর্টে আসবেন তখন আপনাকে ওয়ার্ক পারমিট দিবে। সো আপনার ওয়ার্ক পারমিট পাওয়ার প্রশ্নই আসে না। তাহলে আপনি বুঝবেন যে যদি কেউ ওয়ার্ক পারমিট আপনাকে আগে দিয়ে দেয়, আপনি প্রতারিত হয়েছেন। ওকে, এর পরের প্রশ্নে চলে যাই। ক্যান আই সার্চ এনি জব অ্যাজ এ ট্যুরিস্ট ভিসা হোল্ডার? ইয়েস, অবশ্যই পারবেন, কিন্তু সেটা শুধুমাত্র ফেব্রুয়ারির 28 তারিখ 2025 পর্যন্ত। এরপরে কিন্তু আপনি আর এলিজিবল হবেন না। তার মানে এই মুহূর্তে যদি কোনো ভিজিটর ক্যানাডায় আসেন এবং উনি যদি চান জব করতে, তাহলে তার পসিবিলিটি আছে। সেটা কীরকম? সেটা হচ্ছে যে আপনাকে অ্যাপ্লাই করতে হবে, বা আপনার যদি পরিচিত কেউ থাকে তার সাথে কথা বলতে পারেন। বলার পরে সেকেন্ড স্টেপ হবে যে আপনি কথা বললেন এবং উনি রাজি হলেন। রাজি হওয়ার পরে তাকে কিন্তু সেই এলএমআই, যেটা একটু আগে কথাটা বলছিলাম যে লেবার মার্কেট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট, সেই প্রসেসের মাধ্যমে যেতে হবে, এবং তখনই শুধুমাত্র আপনি জবে জয়েন করতে পারবেন, না হলে পারছেন না। ওকে, পরবর্তী প্রশ্নে চলে যাই। ইজ দের এনি এজ লিমিট? থ্যাংক ইউ মনিরুল, খুব সুন্দর প্রশ্ন করেছেন। ইয়েস,
আমি সার্টেন ক্যাটাগরিতে অবশ্যই একটা এজ যদি লেখা থাকে না, বাট একটা অলিখিত একটা বার আমি দেখতে পাচ্ছি। যেমন ধরেন আপনি যদি কনস্ট্রাকশন কাজে আসেন, আমি বলবো যে 45-এর উপরে না আসাই ভালো। কারণটা হচ্ছে আপনার যেই ফিজিক্যাল লেবারটা দিতে হয় সেটা এখানে দেওয়াটা খুব মুশকিলের হয়ে যাবে। আরেকটা বড় ইস্যু যে এখানে আপনারা অনেকেই যে আসেন বা আসবেন যারা পার্মানেন্ট রেসিডেন্স হতে চান। সো যদি আপনার বয়স হয় 50 বা 55 বা 60 এবং আপনি এখানে কাজের ভিসায় আসেন এবং পার্মানেন্ট রেসিডেন্ট হতে চান, সেক্ষেত্রে আপনার জন্য কিন্তু খুব বেশি রকমের ডিফিকাল্ট হবে। কারণটা হচ্ছে আপনি এজের যেই পয়েন্টটা আছে সেটা কিন্তু জিরো পাচ্ছেন। সো সেটা বিবেচনা করলে আমি বলবো যে যত ইয়াং বয়সে আসেন, ইয়াং বয়স মানে হচ্ছে ইভেন এখন জানেন যে বাচ্চারাও স্কুলে আসে। সো 5 ইয়ার্স থেকে শুরু করে যত কি বলে মাস্টার্সে পিএইচডিতে আসে। সো যারাই আসতে চান আমি বলবো যে যত আগে আসা যায় ততই মঙ্গল। আম, কিন্তু আপনি যদি ধরেন এখানে আরেকটা এক্সাম্পল টানি যে আপনি যদি স্টোর সুপারভাইজার হিসেবে আসতে চান তাহলে হয়তো 40-45 হলেও অসুবিধা নেই, আপনারা আসতে পারেন। কিন্তু যদি আপনাদের বয়স হয় 60 এবং এখানে আসার চিন্তা করেন, সেটা আপনার জন্য বেশ কষ্টকর হয়ে যাবে। কারণ আপনি একটা এনভায়রনমেন্টে হয়তো অনেক বছর ছিলেন, এখন যখন শিফট করবেন এখানে সেটা আপনার জন্য বেশ ডিফিকাল্ট হবে, নট ইজি অনেক ক্ষেত্রে, যেমন সোশ্যালি বা মেন্টালি ইভেন ইমোশনালি, ফিনান্সিয়ালি তো অবশ্যই। সো আপনার প্রত্যেকটা ইস্যু বিবেচনা করেই তারপরেই আসবেন, আমি সেটাই আপনাকে রিকোয়েস্ট করব। ওকে, আরেকজন লিখেছেন যে কুড ইউ হেল্প টু গেট ওয়ার্ক পারমিট উইদাউট আইএলটিএস। না ভাই, এটার প্রশ্নের উত্তর আমি দিয়ে দিয়েছি। সো আপনার অ্যান্সার ইজ নো, ইটস নট পসিবল। অ্যাটলিস্ট অন্য কারো কাছে হয়তো চেষ্টা করে দেখতে পারেন, বাট আমি যে কটা কাজ করেছি বা করছি এগুলিতে কখনই পসিবল হয়নি। ওয়ার্ক ভিসার জন্য ভিসা অফিসার কি কি ক্রাইটেরিয়া ফলো করে স্যার? আপনার দুইটা মেইন ইস্যু ফলো করে। সেটা হলো, এক নম্বর হচ্ছে যে আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে কিনা এবং আপনি কানাডায় এসে কিভাবে কন্ট্রিবিউট করবেন। সো আপনার প্রিভিয়াস যেই যোগ্যতাটা আছে সেটা ম্যাচ করে কিনা এবং সেটা আপনার এখানে কিভাবে রিফ্লেক্ট করছে সেটাই ভিসা অফিসার দেখেন। এবং সেই সাথে কিন্তু আপনার ব্যাংক স্টেটমেন্ট এবং এডুকেশন, সেই ইস্যুগুলিও কিন্তু দেখছে। সো আমি অলরেডি লিস্টের কথা বলেছি, আপনি যদি লিস্টটা একটু ফলো করেন তাহলে দেখবেন যে আপনার কোশ্চেনের অ্যান্সার অলরেডি আমি দিয়ে দিয়েছি। আরেকজন প্যারেন্টস জিজ্ঞাসা করেছেন যে স্কুলিং ভিসাতে এসে প্যারেন্টস কি জব করতে পারে? এখানে অনেক 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 বলছেন। ওকে, দেখুন, বাজারে একটা খুব বাজে জিনিস চালু আছে। সেটা হচ্ছে যে আপনি যদি আপনার সন্তানকে কানাডা নিয়ে আসেন স্টুডেন্ট ভিসায়, তাহলে আপনি পিআর পেয়ে যাবেন। এটা খুব একটা অমূলক ধারণা। তাহলে সঠিক ধারণাটা কি? সঠিক ধারণাটা হচ্ছে যে আপনি যখন কানাডায় আপনার সন্তানকে নিয়ে আসবেন, কানাডিয়ান গভর্নমেন্ট যেটা চায় যে আপনি ইউ স্পেন্ড মানি কানাডার জন্য। তার মানে আপনাকে কিন্তু এখানে পিআর দেওয়ার প্রশ্ন আসছে না, এক নম্বর। দুই নম্বর হচ্ছে যে আপনার যে টিউশন ফি সেটা রাফলি 14,000 থেকে আপনারা জানেন প্রায় 40,000-এর মধ্যে বা 45,000-এর মতো পার ইয়ারে। সেই টিউশন ফিটা দিতে হচ্ছে, প্লাস আপনার যদি সন্তান এবং মা থাকেন এখানে, তাদের প্রায় আরও $30,000 লাগছে লিভিং কস্ট, একেবারে মিনিমাম। তাহলে প্রায় $50,000 মতো লাগছে যদি আমি মোরলেস এইভাবে চিন্তা করি। এই $50,000 কিন্তু আপনার দেশ থেকে পাঠাতে হচ্ছে এবং প্যারেন্টসরা কিন্তু কোনো ওয়ার্ক পারমিট পাচ্ছেন না। এখন যদি কেউ এই মা বা বাবা আসেন সন্তানের সাথে, উনি যদি এখানে কাজ করতে চান তাহলে তাকে এলএমআই, লেবার মার্কেট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট, এলএমআই জব নিতে হচ্ছে। অথবা আরও কয়েকটা পাথওয়ে আছে, যেমন ধরেন মা বা বাবা স্টুডেন্ট হতে পারেন এখানে ফুল টাইম মাস্টার্স লেভেলের স্টুডেন্ট হলে, বা আপনার আন্ডারগ্রেডও হতে পারে, হলে কিন্তু আপনার সন্তান সেক্ষেত্রে ওপেন সরি ফুল টাইম স্কুল যেতে পারছে ফ্রি অফ কস্ট। অথবা আপনার আরেকটা আছে যে এন্টারপ্রেনারশিপ, অর্থাৎ কোনো বিজনেস কিনলেন এখানে, অথবা আপনার স্টার্ট আপ ভিসা একটা আইডিয়া আছে যে নতুন কোনো ব্যবসা শুরু করলেন একেবারে ব্র্যান্ড নিউ, সেটা করতে পারেন। সেগুলি কোনো একটা যদি যান তাহলে আপনার সন্তান কিন্তু ফ্রি অফ কস্টে এখানে পড়াশোনা করতে পারছে এবং আপনার স্পাউস এখানে ওয়ার্ক পারমিট পাচ্ছে, নাহলে পাচ্ছে না। ওকে, এর পরের প্রশ্নে চলে যাই।
একজন বলেছেন যে আই লেভ জব 5 to 6 years নাও, ক্যান আই অ্যাপ্লাই ইফ, আই নট শিওর কী বলতে চাচ্ছেন। আমার মনে হচ্ছে আপনি বলতে চাচ্ছেন যে আপনার গ্যাপ আছে অনেকদিন, 5-6 বছর, এখন আপনি অ্যাপ্লাই করতে পারেন কিনা। যদি আপনি এই মুহূর্তে বেকার থাকেন তাহলে আমি বলবো না, কারণটা হচ্ছে আপনাকে কোনো একটা জব দেখাতে হচ্ছে যেখানে আপনি পেইড জব অবস্থায়, তার মানে আপনি কোনো একটা জব শুরু করতে হবে এবং মিনিমাম 6 মান্থসের পেইড জব হতে হবে, না হলে আপনি অ্যাপ্লাই করতে পারছেন না। ওকে, তারপরের প্রশ্নে চলে যাই। ডিয়ার স্যার, উড আই সুইচ ভিজিট ভিসা টু স্টুডেন্ট ভিসা? ইয়েস, অফকোর্স। আপনি চাইলে আপনার ভিজিট ভিসাটাকে স্টুডেন্ট ভিসায় কনভার্ট করতে পারেন, কিন্তু কনভার্টের জন্য নির্দিষ্ট টাইম আছে, সেটা হচ্ছে ফেব্রুয়ারির 28, 2025 পর্যন্ত। এরপরে কিন্তু কনভার্ট করতে পারছেন না। আর ব্যাপারটা এরকম না যে এখানে এসেই কনভার্ট করতে পারছেন। এখানে দুইটা পাথওয়ে আছে। একটা পাথওয়ে হচ্ছে আপনার ধরেন বাংলাদেশ থেকে এসে এখানে আপনার আইএলটিএস নাই, তাও আপনি কিন্তু শুরু করতে পারবেন। সেই পাথওয়েতে আপনাকে ইএসএল, ইংলিশ অ্যাজ এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ করতে হবে। আর যদি আপনার আইএলটিএস থাকে তাহলে আমি বলবো বাংলাদেশে বসেই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা হেল্প করতে পারি, বা আপনি নিজেও পারেন যে আপনি কোনো একটা অফার লেটার নিয়ে আসবেন। অফার লেটার নিয়ে আসলে এখানে এসে বা বাংলাদেশ থেকেও আপনি চাইলে আপনার ভিসা কনভার্ট করতে পারেন, ক্যাটাগরিটা চেঞ্জ করতে পারেন। সো অ্যান্সার ইজ ইয়েস। এবং আপনার আমি বলবো যে এখন সেপ্টেম্বর সেশন আছে সামনে, কিছু ইউনিভার্সিটি বা কলেজ এখনও ওপেন আছে, চাইলে সেটা চেষ্টা করতে পারেন। আর যদি দেখেন যে সেটা হচ্ছে না তাহলে জানুয়ারির জন্য অবশ্যই চেষ্টা করতে পারেন। ওকে, থ্যাংক ইউ। আপনারা অনেক অনেক কোশ্চেন করছেন, এবং প্রত্যেকটা কোশ্চেনই আমি দেখছি যে খুব ভালো ভালো কোশ্চেন আসছে। একজন লিখেছেন যে আমি ভিজিট ভিসা অ্যাপ্লাই করেছি আজ 118 দিন, বাট কোনো ডিসিশন পাইনি। সেটা আসলে আমার এখতিয়ারের মধ্যে পড়ে না। সো আমার মনে হয় আপনার যদি কোনো কোশ্চেন থাকে আপনি ওয়েব ফর্ম ইউজ করতে পারেন। আপনি টাইপ করতে পারেন গুগলে গিয়ে যে ওয়েব ফর্ম ফর ক্যানাডা, একটা ওয়েব ফর্ম আসবে, আপনি ওইখানে আপনার কোয়েরি পাঠাতে পারেন, অথবা সিঙ্গাপুর অফিসে, ভিসা অফিসে আপনি চাইলে ওদেরকে ইমেল করতে পারেন। আসতে, ওকে, একজন জিজ্ঞাসা করছে স্কুল সুপারভাইজারে আসতে যোগ্যতা কী লাগবে স্যার? ভেরি ভেরি ডিফিকাল্ট আসলে এই স্কুলে জব। এখানে স্কুল জব খুব সিরিয়াসলি নেয় ক্যানাডিয়ান গভর্নমেন্ট, ফার্স্ট অফ অল। আর দ্বিতীয়টা হচ্ছে যে এখানে সুপারভাইজার হতে হলে অবশ্যই আপনাকে সেই সুপারভাইজার কোয়ালিটি থাকতে হবে, কারণ আপনি সুপারভাইজ করছেন কাউকে। সো সেই পরিমাণ ইংলিশ স্কিলস এবং আপনার ওয়ার্ক স্কিলস থাকতে হবে, দেন আপনি অ্যাপ্লাই করতে পারছেন। যদি এই দুইটা না থাকে আপনার চিন্তা করাটা ঠিক হবে না। ওকে, অ্যাপ্লাই করতে কোথায়? ওকে, জব ব্যাংকে অ্যাপ্লাই করতে কোথায় যোগাযোগ করবেন? কোথায় যোগাযোগ করতে হবে না, সেটা হচ্ছে যে আপনি নিজেই job.bank.gc.ca এই ওয়েবসাইটে গিয়ে দেখতে পারেন যে কী টাইপের জব আছে, এবং আপনার ওখানে কিছু সার্চ ক্রাইটেরিয়া আছে, সেগুলি সার্চ করে করে দেখতে পারেন। অ্যাগেইন আপনাদের যদি হেল্প লাগে, উইল বি হ্যাপি টু হেল্প ইউ। ওকে, তারপরের প্রশ্ন, আমি গার্মেন্টসে জব করি, আমি কি কানাডাতে কোনো জব ম্যানেজ করতে পারবো? আপনি যদি গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে কাজ করেন, আপনি দেখতে পারেন যে স্টোর সুপারভাইজার কুড বি ওয়ান অফ দ্য বেস্ট অপশনস আপনার জন্য। সেটা দেখতে পারেন, প্রচুর স্টোর সুপারভাইজারের জব আছে। সো ইয়েস, অবশ্যই আপনি পারেন ভাই। থ্যাংক ইউ আপনার প্রশ্নের জন্য সারোয়ার সাহেব। পরের প্রশ্ন, সামনে আমি আপনাদের একজন জানতে চেয়েছেন যে উনি আইটিএস দিবেন এবং আমাদের মাধ্যমে কি জব ভিসা অ্যাপ্লাই করতে পারেন কিনা। আমাদের মাধ্যমে করতে হবে না, আমি যেটা বলছিলাম যে আপনি নিজেই কিন্তু করতে পারেন, আমরা হেল্প করতে পারি আপনাকে। সো যদি চান ডেফিনেটলি আমরা হেল্প করতে পারি। ওকে, মোটামুটি আমরা প্রশ্ন শেষের দিকে। আর আরেকটু দেখিনি আর কোনো প্রশ্ন আছে কিনা, না হলে হয়তো এখানেই শেষ করব। ওকে, না, আর কোনো প্রশ্ন নাই। আমার জাস্ট একটা অবজারভেশন ছিল, এবং এই অবজারভেশন দিয়েই শেষ করছি। সেটা হচ্ছে যে আপনার আমাকে কয়েকজন ধন্যবাদ দিয়েছেন, অনেকে ফ্রাস্ট্রেশন শো করেছেন যে আমরা মাসের পর মাস অ্যাপ্লাই করে যাচ্ছি, আমাদের কোনো কাজ হচ্ছে না কেন। কেন হচ্ছে না সেটার আসলে জবাব আমি দিতে পারছি না, কারণ এটা হচ্ছে জাস্ট ব্যাটে বলে মিলছে না, সেই জন্য হয়তো লাক একটা বড় ব্যাপার।
কিন্তু আমি এই আপনাকে হাইলি এনকারেজ করব যে আপনি দেখেন আপনার হয়তো পরিচিত কেউ অথবা অপরিচিত কেউ হয়তো দেখেন অ্যাপ্লাই করে চলে এসছে। সো সেইটার জন্য আপনাকে ধৈর্য ধরে অ্যাপ্লাই করা ছাড়া আর কোনো বিকল্প কিছু নাই। সো কিপ অ্যাপ্লাই, আমি সেটা বলবো। আরেকজন লিখেছিলেন আমাকে, সেটা একটু আমি পড়ে নিই। আচ্ছা, একজন লিখেছেন যে আমি কি বাংলাদেশে বসে এলএমআইএ করতে পারি কিনা। না, এলএমআইএ করার জন্য আপনার না, এটা এমপ্লয়ারের ড্রাইভ। সো আপনি চাইলে কিছু করতে পারবেন না, এটা এমপ্লয়ারকে করতে হবে। সো আপনাকে ওয়েট করতে হবে যে এমপ্লয়ার যখন করবে তখনই শুধু আপনি এই পেপারটা পাচ্ছেন। আপনি নিজের থেকে কিছু করার স্কোপ নাই, কারণ হচ্ছে এখানে লটস অফ ডকুমেন্টস লাগে যেটা এমপ্লয়ারকে প্রোভাইড করতে হয়, সেই কারণে। অলরাইট, আমরা মনে হয় অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি। আপনাদের যদি তারপরে কোনো প্রশ্ন থাকে, আমাদের ইমেল হচ্ছে LA, দ্যাট ইজ লা VIE, লাভি immigration@gmail.com, অথবা আপনারা আমাদের ওয়েবসাইটেও ভিজিট করতে পারেন www.lavie.immigration.com। আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, আর লাইক শেয়ার দিতে ভুলবেন না। সো ভবিষ্যতে আমরা আরও নতুন নতুন টপিক নিয়ে আসবো, এবং যেটা আপনাদের জন্য হেল্পফুল হয় সেটাই আমরা চেষ্টা করব আপনাদের সামনে তুলে ধরার জন্য। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ।